লক্ষ্মী লাভের একটা জমজমাটি সেলিব্রেশন, যে অনুষ্ঠানটা ঠিক এই জায়গায় এখানে এক মাস আগে আমরা অফিসিয়ালি একটা প্রেস লঞ্চ এটা করেছিলাম। সেদিন ছিল সুদীপ্তাদির জন্মদিন, আমাদের অনেকেরই মনে আছে সেই দিনটা। এবং আজ দেখতে দেখতে এই প্রোগ্রাম, যেটা আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে বাংলার সব লক্ষ্মীদের মাঝে, মনের মাঝে স্পেশালি জায়গা করে নিয়েছে। প্লিজ ওয়েলকাম আমাদের সবার প্রিয় সুদীপ্তাদি এবং শুভঙ্কর দা। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। লাখ টাকার লক্ষ্মী লাভ চেষ্টা করেছিল একটা শো, নতুন একটা শো উপহার দেওয়ার জন্য, যাতে মানুষ শুধু আনন্দিতই না হয়, মানুষের কিছু উপকারে আসে। সেই জায়গাতে মনে হয় আমরা কয়েকটা পা এগোতে পেরেছি। আমরা 23শে নভেম্বর এখান থেকে অ্যানাউন্সমেন্ট প্রেস মিটটা করেছিলাম। 1 ডিসেম্বর থেকে শোটা সান বাংলার পর্দায় এসেছে এবং অলরেডি 1 মাস 1 সপ্তাহ হয়ে গিয়েছে এবং অভূতপূর্ব সারা লাবণ্য, মানে আমিও ভাবতে পারিনি যে এই চ্যানেলটা, মানে সবাই জানতো যে এই চ্যানেলটা অপেক্ষাকৃত কম দর্শক দেখেন, এই জায়গা থেকে শুরু করে এখন এই শোটা সব থেকে বেশি মানুষ দেখছেন। তো এইটা কিন্তু একটা অনেক বড় কি বলবো আমাদের প্রাপ্তি। এবং আমি কোনোভাবেই কোনো কারণেই একা এর কোনো কৃতিত্বের একটা অংশ নিতে চাই না, বিকজ দেয়ার ইজ আ ফ্যান্টাস্টিক টিম ওয়ার্কিং বিহাইন্ড দ্য ক্যামেরা, যাদেরকে সবাইকে দেখা যায় না। আমাদের পার্টিসিপেন্ট এবং উইনার মা লক্ষ্মী যারা এসেছেন তারা জানেন যে আমার সঙ্গে দেখা হয় ফাইনালি এপিসোডে গিয়ে, কিন্তু তার আগে থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে, শুভঙ্করের গোটা টিম, সান বাংলার টিম যেভাবে ফ্ললেসলি কাজ করছে, মানে একটা জোরে হাততালি শুধু এই গোটা টিমটার জন্য হওয়া উচিত। এবং আমার অনেক অনেক ধন্যবাদ সবাইকে, কারণ আমরা অকারণ কিছু লাইট পাই। এই যে লাইট আমার মুখে পড়ে আছে, সবাই ভাবছে আমি ফাটিয়ে দিচ্ছি, আমি একা কাঁপিয়ে দিচ্ছি, আদৌই তার নয়। আমি জাস্ট ওই 1 ঘন্টার যে শোটা টেলিভিশনে দেখা যায় সেইটা হোস্ট করি মাত্র, পরিচালকের পরিচালনা মাথায় নিয়ে, কানে নিয়ে, মনে নিয়ে। কিন্তু তার আগে এবং তারপরে একটা দেয়ার অ্যান ইনক্রেডিবল টিম যারা অসামান্য ভালো কাজ করছে। হ্যাঁ, তো তারা না থাকলে কিছুই হতো না, তাই পুরোটাই তাদের কৃতিত্ব বলে আমি মানি, আর সত্যি মানি, তাই সেটাই বললাম। খুব ভালো লাগছে, কারণ অনেক সময় হয় কি যে টিভিতে অনেক কিছু দেখায় যেটা সাধারণ মানুষ অনেকেই ভাবেন যে মিথ্যে মিথ্যে বলছে, আসলে বোধহয় অমনটা নয়। একটা অত বড় চেক দেখালো, ওরকম চেক কি আর সত্যি সত্যি ব্যাংকে গিয়ে ভাঙানো যায়? তা তো নয়। ওটা ওরকম গল্পের মতো দেখালো, আসলে কিছু দেবে টেবে না। এই যে নানান রকম মিথ, মানে আমাদের শোয়ে এসে এমনও বলেছেন যে শোয়ে আসার সময় গ্রামের লোক বলছে বিক্রি করে দেবে, যাস না। হ্যাঁ, তো এই সব করে এই মিথগুলো ভেঙে সান বাংলা টিম এবং লাখ টাকার লক্ষ্মী লাভ টিম যেভাবে এগিয়ে চলেছে, আজ আমাদের সামনেই 30 জন রয়েছে যারা প্রত্যেকে এই টাকাগুলো অ্যাকচুয়ালি পেয়েছেন, অ্যাকচুয়ালি তাদের স্বপ্ন খানিকটা হলেও সফল করতে পেরেছেন। এখনো মানে সুদক্ষিণাকে তোমরা দেখলে যে অলরেডি একটা মান্থ ফিনালে, ডিসেম্বরের ফিনালে জিতে, তারপর মানে নিজের এপিসোডটা জিতে, তারপর আবার ডিসেম্বরের ফিনালেতে গিয়ে জিতেছে। যদি তার কপালে থাকে সে গ্র্যান্ড ফিনালেতেও যেতে পারে, এবং ইউ নেভার নো, যদি সেই জিতে যেতে পারে, কেউ একজন তো জিতবে না টোটাল 8 লাখ টাকা। সো এগুলো অ্যাকচুয়ালি ঘটছে, এটা যে সত্যি ঘটছে সেটা সত্যি হচ্ছে, সেটাই আমার দর্শকদের বলা। আমার প্রথম স্বপ্ন ছিল আমার বাবাকে একটা ফোন কিনে দেওয়ার। তো বাবার যেহেতু একজন ট্যাক্সি ড্রাইভার ছিল, তো বাবার গাড়িটাকে বিক্রি করে দিতে হয়েছিল, সামান্য মানে সামান্য না, অনেক দেনা পাওনা হয়ে গেছিল। তো তার জন্য বাবার ট্যাক্সিটাকে বিক্রি করে দিতে হয়েছিল। এবং সেই সময় আমার মাকেও, যেহেতু সংসারের অনেক চাপ, আমাদেরকে পালন লালন অনেক কিছু করতে হয়, তার জন্য মাকেও হাতের বালাটা বিক্রি করতে হয়েছিল, মানে একটা লোহা বাঁধানো, সেটা বিক্রি করতে হয়েছিল। তো তারপরেও বাবা আমাকে, আমার দিদিকে অনেক অনেক সাপোর্ট করেছে আমার নাচের জন্য। ওকে একটা ফোন কিনে দেওয়ার খুব ইচ্ছে ছিল। তো এই টাকাটা পেয়ে আমি বাবাকে একটা ট্যাব কিনে দিয়েছি, কারণ আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল একটা ট্যাবের, মানে বড় ফোনে দেখতে। তো ওই জন্য বাবাকে একটা ট্যাব কিনে দিয়েছি, মাকে একটা লোহা বাঁধানো কিনে দিয়েছি।
আমি ভীষণ খুশি। আমার ইচ্ছে ছিল যেটা মানে সেটা আমি করতে চলেছি, মানে এক ধাপ এগিয়ে গেছি অলরেডি, যে গোটা কলকাতা শহরে কোনো জায়গাতে শুধুমাত্র নবদ্বীপের ক্ষীর দইয়ের কোনো স্টোর বা দোকান কিছুই নেই। নর্মালি মিষ্টির দোকান প্রচুর আছে, পুরনো মিষ্টির দোকানও প্রচুর আছে, বাট শুধুমাত্র যেখানে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায় সেরকম কোনো দোকান নেই। তো এটা আমার মানে হতে চলেছে, যেটা 16 জানুয়ারি ওপেনিং আমার ক্যাফে টু সাসপেন্স, বাঘাযতীন রোড, পিসি চন্দ্রের উল্টো দিকে, যেটার জন্য একমাত্র মানে লাখ টাকার লক্ষ্মী লাভে না এলে এই স্বপ্নটা আমার পূরণ হতো না। আমি একটি কথা বলতে চাই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের মায়েদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা অন্যের মানে আমাদের পরিবারের সমস্ত মানুষজনের মুখের হাসি ফোটাতে গিয়ে নিজের ইচ্ছেটাকেই চেপে রাখি। সেই জায়গায় শুভঙ্করদার এই অনুষ্ঠানটা আমাদের এই মধ্যবিত্ত পরিবারের মায়েদের জন্য সত্যি একটা বিশাল পাওয়া। 14 বছর আগে যে স্বপ্ন দেখেছিলাম এই পথ যদি না শেষ হয়, সেই পথ সত্যি এবার চলতে শুরু করেছে। একজন মা লক্ষ্মীকে মিট করেছি যার জীবনের স্বপ্নই হলো কোনোদিন বেড়াতে যায়নি, একবার জগন্নাথ দেবের দর্শন করবে পুরীতে গিয়ে। এই সেই রিনাদি, এনার কথাই বলেছিলাম। রিনাদি বিভিন্ন হাউস হোল্ডে আমাদের যে আয়া সেন্টার থেকে আয়ার কাজ করেন। ওনার স্বামী অসুস্থ, উনি বলেছিলেন যদি যেতেন তাহলে স্বামীর শুশ্রূষা করবেন এবং স্বামীকে সুস্থ করে পুরী বেড়াতে যাবেন, কারণ জীবনে কখনো বেড়াতে যাননি কোনোদিনও। তো রিনাদির কথা যেহেতু আমি 23 নভেম্বর এখানে দাঁড়িয়ে বলেছিলাম, তাই রিনাদি অ্যাকচুয়ালি জিতেছেন, তাই মনে হলো আপনাদের সাথে একবার দেখা করে। আমি একজন মহিলা নৃত্যশিল্পী। আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছৌ নাচের দল করবো, মহিলা ছৌ নাচের দল। কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছ থেকে নানান ধরনের কথা শুনতে হয় যে এদের হয়তো নাচ হচ্ছে, এদের বিয়ে হবে না। আর কাঁদবে না, আমি তোমাকে বারণ করেছিলাম, কাঁদবে না, কান্নার সময় পেরিয়ে গেছে, এবার আমরা হাসবো, বুঝতে পেরেছো? একদম কাঁদবে না, যে কাঁদবে তার কান মুলে দেবো, একদম কাঁদবে না। এখানে এসে যে আমি 1 লাখ টাকা জিতেছি, সেটা দিয়ে আমার নতুন নতুন পোশাক কিনবে বলেছিলে, গয়না কিনবে বলেছিলে, ছুঁয়ে পেরেছো ওটা করতে? ফ্যান্টাস্টিক। পোশাক, মুখোশ, ছুঁয়ের যে সাজ সরঞ্জাম সকলে কিনতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ সান বাংলাকে, দিদিদেরকে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমার হাজবেন্ড খুবই অসুস্থ, আজকে 1 বছর ধরে ও খুব অসুস্থ, এখনো অবধি ঠিক হয়নি। আমাকে এখান থেকে ডেকেছিল, যখন আমি অডিশন দিতে এসেছিলাম দিদিভাই ছিল আর দাদা ছিল। তো তখন হচ্ছে দাদা দিদিভাই আমাকে দুজনেই বললো যে হ্যাঁ তুমি আসতে পারবে তো, হাজবেন্ড এত অসুস্থ। তো আমি বললাম হ্যাঁ দিদিভাই আসবো, আমার প্ল্যাটফর্মটা চাই, আমার টাকা দরকার নেই, আমার শ্বশুর বাড়িতে আমার পাশে কেউ নেই, আমি একা লড়াই করছি, আমার বাবা মা আমার পাশে আছে। ও যখন পড়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, তখন বললো ঠিক হবে না, তার জন্য আমার হাজব্যান্ড ওরা কেউ দেখেনি। আজকে আমি যখন এখান থেকে খেলে যাই, তারপরে আমি শ্বশুর বাড়ির ওখানে যখন যাই, সবাই বলে তুমি সানবাংলায় গেছিলে, তুমি পেরেছো, তোমার হাজব্যান্ডকে অনেকটা ট্রিটমেন্ট করতে পেরেছো। তো সানবাংলা থেকে আমাকে 50,000 টাকা দিয়েছে, আমার হাজব্যান্ডের অনেকটা ট্রিটমেন্ট হয়েছে, আর এখনো হচ্ছে, হয়তো বা ও ঠিক হবে না বা উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আমি অনেকটা হেল্প পেয়েছি, তার জন্য সানবাংলাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পায়েলদি বলেছিল, আমাদের ওখান থেকে সংগঠন মাধ্যমে এসেছি, আমি সোমনাথের মাধ্যমে আর পার্বতী হালদারের মাধ্যমে 3 জনের জন্য আমি আসতে পেরেছি। আমি এই প্ল্যাটফর্মটা খুব খুশি হয়েছি, আমি ভাবতে পারিনি যে কোনোদিন এই প্ল্যাটফর্মে আসবো, আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের পাড়ার লোক এখনই বলছে যে তুমি চলে গেলে সান বাংলাতে, এতদিন তোমাকে পাড়ায় দেখছিলাম, এবারে তোমাকে টিভিতে দেখতে পাচ্ছি, সত্যিকারে তো? আমি বলি হ্যাঁ তোমরা আসতে দিচ্ছিল না, আমি অনেক পরে ওনাদের জন্য আসতে পেরেছি। সান বাংলা আমি তো 3 জনের খেলা তো জিততে পারিনি, সান বাংলা থেকে আমাদের মানে কিছু এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য 50,000 টাকা দিয়েছে সান বাংলা ব্যাংকে থেকে, লক্ষ্মী ব্যাংক থেকে দিয়েছে। লক্ষ্মী ব্যাংকে অনেক ধন্যবাদ, আমাদের মতন এরকম সাধারণ মেয়েদের পাশে থাকার জন্য।
আমি একদিন হঠাৎ ফেসবুকে ফোনে দেখছিলাম যে এই জায়গায় অডিশন আছে, তা যাই, মাথায় মানে ভাবতে পারিনি যে সিলেক্ট হয়ে যাবো। তো সিলেক্টে এসছি, এসে একটু মনের কথা সান বাংলাতে বলতে পারলাম। এটাই আমার মেয়ের থ্যালাসেমিয়া, তো এসে জিততে পারিনি কোনো রকমে। তো সান বাংলা এতটা হেল্প, আর কিছুটা হেল্প হয়েছে মেয়ের জন্য, তো সান বাংলাকে অসংখ্য ধন্যবাদ। পরে আক্রমণ করেছিল, আমি গিয়েছিলাম ওকে বাঁচাতে, যে আমার সামনে থেকে আমার বন্ধুকে নিয়ে যাবি। আমি গিয়েছিলাম, ঝাঁপিয়ে পড়েছিলাম বাঘের সামনে, ঝাঁপিয়ে পড়ে লাঠি দিয়ে বাড়ি মারি খুব জোরে। দুখানা বাড়ি মারার পরে লাঠি ভেঙে যায়, আর বন্ধুকে তার আগে ধরে ফেলেছে এই ঘরে, একদম এই ঘরে ধরেছে, ধরে এই গলাটা নলিটা ছুঁড়ে দিয়েছে। এরপরে আমি ঝাঁপিয়ে পড়ি, আর তারপরে তখনও আমাকে হাতা মারে এরকম করে দিয়ে, হাত দিয়ে ওই অত দূর থেকে আমাকে একদম ঝাঁপিয়ে পড়লো আমার গার উপরে। তখন ও আমাকে চড় দিচ্ছে এরকম, তারপরে আবার দুই হাত থেকে মারছে। তখন আমি এক হাত ধরে ফেলেছি বাঘকে, যে আমার কামড়ের চিহ্ন আছে হাতে। তারপরে ওই যে যার সঙ্গে গেছিলাম নৌকা মালিক, সে ধরে নিয়ে চলে আসলো আমাকে। তা একদিন লেগেছে ওখান থেকে আসতে। এসে আমার বন্ধু মারা গেল, ওকে নিয়ে আসছিলাম ফিরে বাঁচি। সব থেকে বড় কথা, ওই ঘটনাটা ঘটার পর 24 ঘন্টা লেগেছিল হাসপাতালে অব্দি পৌঁছাতে। আমরা এখানে দাঁড়িয়ে, কলকাতা শহরে দাঁড়িয়ে, আমরা তো এগুলো কল্পনা করতে পারি না সত্যি। কিন্তু বাঘের মুখ থেকে ফিরে এসে সারা শরীরে ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় 24 ঘন্টা ট্রাভেল করতে হয়েছিল শুধু একটা বেসিক হাসপাতালে বেসিক ট্রিটমেন্ট অব্দি পৌঁছাতে। যে আমার বর যখন মধু তুলতে গিয়ে বাঘের মুখে চলে গেল, বর আর ফিরল না, সেই থেকে গ্রামের লোক আমাকে অলক্ষী। আমরা শহরে দাঁড়িয়ে একটা কল্পনাও করতে পারি, হয়তো শহরেও ঘটে, অতটা আমরা জানতে পারি না। আমি শোটায় আর কথা বলতে পারছিলাম না সেই মুহূর্তে। কবিতার এপিসোড বোধহয় এখনো টেলিকাস্ট হয়নি। 18ই জানুয়ারি কবিতার এপিসোডটা টেলিকাস্ট হবে, সেই এপিসোডটা যাতে কবিতা পার্টিসিপেট করেছে সেই পর্বটা পারলে দেখবেন। এটা কবিতার লড়াই নয়, আসলে এটা সবার লড়াই, প্রত্যেকটা মেয়ের লড়াই। শহর, গ্রাম, গন্ডগ্রাম, মফস্বল, টাউন, সিটি, মেগা সিটি, যাই বলুন, মেয়েদের কিছু তকমা লাগিয়ে দেওয়া খুব সোজা, আই এম সরি, কিন্তু কবিতাদের খবর তো পৌঁছায় না। এই খবরগুলো পৌঁছানো দরকার। 18ই জানুয়ারি দয়া করে দেখবেন এই পর্বটা, এটাই বলবো, এর বেশি আর এক্ষুনি বোধহয় বলাটা ঠিক আছে।